গুড মর্নিং স্টুডেন্টস, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি তোমাদের ভূগোল বিষয়ের শিক্ষক মানস স্যার। আমি তোমাদের সামনে চলে এসেছি। কি সবাই ভালো আছো তো? আচ্ছা, ভেরি গুড, শুনে খুব ভালো লাগলো তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আচ্ছা, আমি কিন্তু তোমাদেরকে বিগত বেশ কয়েকদিন ধরে একটা খুব গুরুত্বপূর্ণ অধ্যায়, সেই গুরুত্বপূর্ণ অধ্যায়ের দুটো ক্লাস আমরা ইতিমধ্যেই আলোচনা করে ফেলেছি এবং সেখান থেকে আমরা কিন্তু অনেক কিছু তথ্য জানতে পেরেছি। তোমরা যে বিষয় সম্পর্কে জানছো, অর্থাৎ আমাদের সবার প্রিয় রাজ্য পশ্চিমবঙ্গ সম্পর্কে তোমরা জানছো, তাই তো? এই পশ্চিমবঙ্গ সম্পর্কে জানতে তোমাদের বা বুঝতে তোমাদের কেমন লাগছে? আচ্ছা, খুব ভালো লাগছে। তো এখানটাতে তোমরা নতুন নতুন যে তথ্য পেয়েছো সেইগুলো তোমরা আগে কি জানতে পেরেছিলে? কিছু কিছু তোমরা আগে জানতে, এখন আরো নতুন করে নতুনভাবে তোমরা সেই বিষয়গুলি জানছো। খুব ভালো, খুব ভালো বিষয় এটা। আচ্ছা, তো এবার আমরা কি করব? তোমাদের পূর্বর দিনের যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তোমাদেরকে আমি দিয়েছিলাম এবং সেই প্রশ্নগুলো সম্পর্কে তোমাদের থেকে আমি একটু জেনে নেব যে তোমরা এই নির্দিষ্ট প্রশ্নগুলো কতটা মনে রাখতে পেরেছো। পাঠ্যপুস্তক তোমাদেরকে পড়ে আসতে বলেছিলাম, সেগুলো কতটা নিজেরা প্রস্তুতি নিয়েছো সেগুলো একটু জানবো এবং বুঝে নেব। ঠিক আছে? তাহলে আমি কয়েকটা প্রশ্ন তোমাদেরকে জিজ্ঞাসা করি, যারা পারবে, এবং প্রত্যেকেই চেষ্টা করবে অবশ্যই। যারা পারবে তারা একটু হাত তুলে রেসপন্স করবে এবং আমি প্রত্যেকের কাছেই যাব, দেখবো কে কতখানি ভালোভাবে জানতে পেরেছে এবং বুঝতে পেরেছে। আচ্ছা, তার আগে আমি একটু জাস্ট বলে দিই আমি পূর্বের দিনে কী কী বিষয় সম্পর্কে তোমাদের সামনে আলোচনা করেছিলাম। আমাদের সবার প্রিয় রাজ্য পশ্চিমবঙ্গ, এই পশ্চিমবঙ্গের আমরা অক্ষাংশগত এবং দ্রাঘিমাংশগত অবস্থান সম্পর্কে জেনেছি, তার সীমা সম্পর্কে জেনেছি, অর্থাৎ সীমানা সম্পর্কে জেনেছি, মানে প্রতিবেশীতে কারা রয়েছে। বিস্তার সম্পর্কে আমরা জেনেছি, তার ক্ষেত্রমান অর্থাৎ কত বড় এই রাজ্য, কত বড় কিলোমিটার জুড়ে বিস্তৃতি, সেটা আমরা জেনেছি। আর তার সঙ্গে আমরা জেনেছি জনসংখ্যা। ঠিক আছে? আর কেন পশ্চিমবঙ্গ অন্যান্য রাজ্য অপেক্ষা একটু পৃথক, তার ভৌগোলিক গুরুত্ব, এই ভৌগোলিক গুরুত্বের মধ্যে রাজনৈতিক গুরুত্ব, সাংস্কৃতিক গুরুত্ব, অর্থনৈতিক গুরুত্ব এবং সর্বোপরি প্রাকৃতিক গুরুত্ব, এগুলো সবটাই আমরা আলোচনা করে ফেলেছি। এই আলোচনা আমি তোমাদের থেকে একটু জানবো যে তোমরা এই আলোচনাগুলো কতটা নিজেদের জন্য নিজেরা প্রস্তুতি নিতে পেরেছো বা প্রস্তুতি রেখেছিলে। আমি প্রথমেই একটু জিজ্ঞাসা করব যে আমাদের পশ্চিমবঙ্গ, এই যে দেখতে পাচ্ছ ছবিটার মধ্যে, ভারতবর্ষ ছবিটার মধ্যে, এই পশ্চিমবঙ্গের অক্ষাংশগত অবস্থান যদি তোমাদের বলতে বলা হয়, তোমরা এই অক্ষাংশগত অবস্থান কত বলবে সেটা আমাকে একটু বলো। আচ্ছা, পশ্চিমবঙ্গ হচ্ছে ভারতের খুব ভালো একটা ভূমিকা দিয়েছে, ভারতের পূর্ব প্রান্তে একটা অন্যতম গুরুত্বপূর্ণ একটা রাজ্য, তাই না? আচ্ছা, তো এখানকার অক্ষাংশ কত? এটা হচ্ছে 21°30', তাই তো? আচ্ছা, হ্যাঁ, ভালো বলছে। 21°30' উত্তর থেকে 27°10' উত্তর পর্যন্ত হচ্ছে এর অক্ষাংশগত বিস্তার, কারণ যেহেতু উত্তর গোলার্ধে অবস্থান করে, উত্তর পূর্ব গোলার্ধে। আর দ্রাঘিমাংশগত হচ্ছে 85°50' থেকে, অর্থাৎ এখান থেকে 85°50 থেকে হচ্ছে 88°53', তাই তো? হ্যাঁ, 89°53'। তাহলে এইখান থেকে আমরা বিস্তার পেয়ে যাচ্ছি। উত্তর দক্ষিণের বিস্তার কত? 6°।
আর পশ্চিম থেকে পূর্ব দিকে বা পূর্ব পশ্চিমে 4 ডিগ্রি এর ডিস্টেন্স। খুব ভালো বলেছো তাহলে। আচ্ছা, এই সঙ্গে আরো একটা জিনিস আমি তোমাদেরকে জিজ্ঞাসা করে নেবো, যদি এই দার্জিলিং থেকে একদম বঙ্গোপসাগর পর্যন্ত যে উত্তর দক্ষিণে স্থলভাগের দূরত্ব কত রয়েছে, তাহলে আমরা কি বলতে পারি? প্রায় 623 কিলোমিটার, তাই না? অর্থাৎ এই যে প্রান্ত থেকে এই প্রান্ত পর্যন্ত 623 কিলোমিটার, আর পশ্চিম থেকে পূর্বে ভেরি গুড 320 কিলোমিটার। তার মানে প্রায় অর্ধেক আমরা বলতে পারি। আচ্ছা, এই রাজ্যের সব থেকে সংকীর্ণতম অংশ কোথায় দেখতে পাওয়া যায় বলতো? একদম ঠিক উত্তর দিনাজপুরের চোপড়াতে, যেটা পশ্চিমবঙ্গের সংকীর্ণতম যে দূরত্ব, অর্থাৎ 9 থেকে 10 কিলোমিটার, সেই অবস্থান কিন্তু আমরা এখান থেকে দেখতে পাই বা বুঝতে পারি যে এটা 9 কিলোমিটার। এটা কি একটা বিশেষ নাম রয়েছে, কি নাম রয়েছে? চিকেন্স নেক, ঠিক আছে? অর্থাৎ মুরগির গলার মতো সরু। হ্যাঁ, ঠিকই বলেছো। এই জায়গাকে কেন্দ্র করে বিভিন্ন রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি হতে দেখা যায়, বা বিভিন্ন বিদেশি শক্তি তারা হুমকি দিতে থাকে যে এই জায়গা তারা ভেঙে দিয়ে ভারতবর্ষের উত্তর পূর্ব প্রান্ত যে রাজ্যগুলো রয়েছে, অর্থাৎ সিকিম এবং এই যে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, এদের এই রাজ্যগুলো জেলাগুলোতে যাওয়ার জন্য এই চিকেন স্নেক কিন্তু একমাত্র ভরসা। এবং তার সাথে সাথে এই যে আসাম, অরুণাচল প্রদেশ, মেঘালয়, মণিপুর, ত্রিপুরা, এই যে 7 সিস্টার যে রাজ্য, এদেরকেও এই অংশ দিয়েই কিন্তু আমরা যোগাযোগ রক্ষা করতে পারি, ঠিক আছে? তো এই জায়গার গুরুত্ব সেজন্য রাজনৈতিকভাবে এবং ভৌগোলিকভাবে গুরুত্ব অপরিসীম, ঠিক আছে? আচ্ছা, পশ্চিমবঙ্গের মোট ক্ষেত্রমান কত একটু বলো দেখি? 88,752 বর্গ কিলোমিটার হচ্ছে এই পশ্চিমবঙ্গের মোট ক্ষেত্রমান, 88,752। তো এই 88,752 আয়তনের বিচার যদি আমরা করি, তাহলে আয়তনের বিচারে এই পশ্চিমবঙ্গ কততম রাজ্য তোমরা কেউ বলতে পারবে? একদম ঠিক, 14, অর্থাৎ 14তম রাজ্য হচ্ছে আমাদের এই পশ্চিমবঙ্গ আয়তনের বিচারে। 88,752 বর্গ কিলোমিটার। এখানকার জনসংখ্যা কত? 2011 সাল অনুযায়ী, অর্থাৎ 2011 সালের পরে 21 সালে কোভিডের জন্য জনগণনা করেছে বা করা হয়ে ওঠেনি ভারত সরকারের পক্ষ থেকে। তো এখানকার জনগণনা অনুযায়ী 2011 সালের এখানকার জনসংখ্যা কত? 9,13,47,736 জন, ঠিক আছে? আচ্ছা, সবাই খুব ভালোভাবে উত্তর দিতে পেরেছে। হ্যাঁ, আর পশ্চিমবঙ্গের গুরুত্ব তোমরা তো বললেই, যেটা রাজনৈতিক গুরুত্ব, অর্থনৈতিক গুরুত্ব, প্রাকৃতিক গুরুত্ব, ভৌগোলিক গুরুত্ব, তার সাথে সাথে অবশ্যই সাংস্কৃতিক গুরুত্ব। সেই জন্য পশ্চিমবঙ্গ অন্যান্য রাজ্য অপেক্ষা অনেকটা পৃথক। এই পশ্চিমবঙ্গের কোন অংশের জন্য আমরা এই আসমুদ্র হিমাচল বলি? কি বৈশিষ্ট্যটা সবচেয়ে আলাদা বৈশিষ্ট্য? উত্তর প্রান্তে হিমালয় পর্বতমালা আর দক্ষিণে বঙ্গোপসাগর, অর্থাৎ একদম হিমালয় থেকে সাগর পর্যন্ত এই যে উত্তরে হিমালয়ের স্পর্শ এবং দক্ষিণে মহাসাগরের স্পর্শ বা সাগরের স্পর্শ, যেটা অন্য কোনো রাজ্যে লক্ষ্য করা যায় না। তার জন্য এই রাজ্যটি অন্যান্য অনেক রাজ্য অপেক্ষা বেশ খানিকটা গুরুত্বপূর্ণ বহন করে থাকে, ঠিক আছে? আচ্ছা,
আজকে আমরা আর নতুন করে প্রশ্ন জিজ্ঞাসা করছি না, কিন্তু নতুন করে প্রশ্ন তৈরি করব। আমরা আরো নতুন করে নতুন অধ্যায় সম্পর্কে পরবর্তী যে অবস্থান রয়েছে, অর্থাৎ অবস্থান ও প্রশাসনিক বিভাগ আমরা যে অংশ আলোচনা করছি, আজকে তার তৃতীয় পর্ব আমরা আলোচনা করব। তো আমরা দেখো শুরুতে পশ্চিমবঙ্গের স্বাধীনতার ইতিহাস, পশ্চিমবঙ্গ কিভাবে একটা রাজ্যপাল শাসিত রাজ্য থেকে পূর্ণাঙ্গ রাজ্যের মর্যাদা লাভ করলো, সে সম্পর্কে আমরা একটা ধারণা পেয়েছি। তারপরে তার বিভিন্ন সীমানা, তারপরে ক্ষেত্রমান, এগুলো সম্পর্কে আমরা জেনেছি। আজকে আমরা 3 নম্বর পার্টে জানবো এই পশ্চিমবঙ্গের প্রতিবেশী বিভিন্ন দেশ এবং রাজ্য সম্পর্কে আমরা জানবো। ঠিক আছে? তো পশ্চিমবঙ্গের যে প্রতিবেশী দেশ, আগে আমাকে বলো পশ্চিমবঙ্গের প্রতিবেশী রাষ্ট্রের সংখ্যা কটি? পশ্চিমবঙ্গের প্রতিবেশী রাষ্ট্রের সংখ্যা 3টি। কি কি? সব থেকে বৃহৎ প্রতিবেশী রাষ্ট্র হচ্ছে বাংলাদেশ, নেপাল, তারপরে ভুটান। বাংলাদেশের সঙ্গে কত কিলোমিটার পশ্চিমবঙ্গের জুড়ে রয়েছে? কোচবিহার থেকে একদম পুরো দক্ষিণ 24 পরগনা পর্যন্ত 900 কিলোমিটার। তারপরে রয়েছে ভুটানের সাথে, আর সর্বনিম্ন প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে সীমানা ভাগ করে রয়েছে কোন দেশের সাথে? নেপালের সাথে, মাত্র 90 কিলোমিটার অংশ। ঠিক আছে? তো এই প্রতিবেশী 3টি দেশ সম্পর্কে আমরা জানবো। তার পাশাপাশি আমাদের পশ্চিমবঙ্গের 2টি প্রতিবেশী রাজ্য, ঠিক আছে, সিকিম এবং আসাম, এই দুটো রাজ্য সম্পর্কেও আমরা গুরুত্বপূর্ণ তথ্য একটু জেনে নেব। ঠিক আছে? তাহলে চলো আমরা শুরু করি আজকের অংশ। তো প্রতিবেশী দেশ এবং রাজ্যসমূহের যে কথা বলা হচ্ছে, পশ্চিমবঙ্গের চারপাশের সীমানা ছুঁয়ে 3টি স্বাধীন দেশ ও 5টি রাজ্য রয়েছে। এগুলো কিন্তু আমরা ইতিমধ্যে জেনেছি, তাও আমি তোমাদের আরো একবার ভালো করে দেখিয়ে দিই। আমি ভারতবর্ষের ম্যাপটা এখানে দেখিয়েছি, কারণ পশ্চিমবঙ্গ তো ভারতবর্ষের বাইরে নয়। এই হচ্ছে পশ্চিমবঙ্গের বর্ডার, যদি আমরা দেখি ভালো করে। এই পশ্চিমবঙ্গের প্রতিবেশী দেশ ও রাজ্য যেগুলি রয়েছে, 3টি প্রতিবেশী দেশ রয়েছে। উত্তরে ভুটান, যার রাজধানী থিম্পু। তারপর রয়েছে উত্তর পশ্চিমে নেপাল, এই হচ্ছে নেপাল। দেখো উত্তর আর ঠিক পশ্চিমে, মানে হ্যাঁ, পশ্চিমবঙ্গের উত্তর পশ্চিমে। এটা কিন্তু ভারতবর্ষের ম্যাপের সাপেক্ষে উত্তরে হবে, কিন্তু পশ্চিমবঙ্গের সাপেক্ষে উত্তর পশ্চিমবঙ্গে নেপাল, যার রাজধানীর নাম কাঠমান্ডু। ভেরি গুড। পূর্বে বাংলাদেশ, এই হচ্ছে বাংলাদেশ, আর যার রাজধানীর নাম হচ্ছে ঢাকা। ঠিক আছে? 5টি প্রতিবেশী রাজ্য কি কি রয়েছে? একদম ঠিক বলেছো, একদম উত্তরে রয়েছে সিকিম রাজ্য, উত্তর পূর্বে রয়েছে এই হচ্ছে আসাম, এইখানটাতে এই যে রাজ্যটা রয়েছে আসাম। ঠিক আছে? কোচবিহারের পরেই। তারপরে রয়েছে পশ্চিমে তোমার উড়িষ্যা, ঝাড়খণ্ড আর বিহার। এই 3টি রাজ্য আমরা দেখতে, মানে মোট 5টি প্রতিবেশী রাজ্য, আর একদম ঠিক 3টি প্রতিবেশী দেশ পশ্চিমবঙ্গের চারিদিকে বেষ্টন হয়ে রয়েছে। তো আমরা শুরুতে প্রথম অংশে পশ্চিমবঙ্গের প্রতিবেশী রাষ্ট্র সম্পর্কে একটু বিস্তারিত আলোচনা করে নেব। কি কি প্রতিবেশী রাষ্ট্র? বাংলাদেশ, নেপাল আর ভুটান। ঠিক আছে? আচ্ছা, এই আলোচনা করতে করতে কারোর যদি কোথাও সমস্যা হয় আমাকে অবশ্যই জানাবে, আমি তোমাদের সেটা আরো একবার ভালো করে বলে দেবো এবং বুঝিয়ে দেবো। ঠিক আছে? তো আমরা প্রথমে যে বৃহত্তম প্রতিবেশী রাষ্ট্র রয়েছে, সেই প্রতিবেশী রাষ্ট্র সম্পর্কে আমরা আলোচনা করব একটু। ঠিক আছে? বাংলাদেশ। এই হচ্ছে বাংলাদেশের
ম্যাপ, প্রাকৃতিক ম্যাপ। আর বাংলাদেশের রাজধানী ঢাকা, এই হচ্ছে ঢাকা। আচ্ছা, এই বাংলাদেশের অবস্থান পশ্চিমবঙ্গের সাপেক্ষে, এটা হচ্ছে পশ্চিমবঙ্গের অবস্থানটা করছে সাপেক্ষে কোন দিকে সেটাই বলা হচ্ছে। পশ্চিমবঙ্গের সাপেক্ষে হচ্ছে পশ্চিমবঙ্গের পূর্ব দিক এই বাংলাদেশ বিশাল রাষ্ট্রটি অবস্থান করছে। এর ক্ষেত্রমান কত? এর ক্ষেত্রমান 1,48,393 বর্গ কিলোমিটার। তাহলে এই যে এরিয়া এখান থেকে শুরু করে এই পর্যন্ত রয়েছে, তাহলে এরিয়া হচ্ছে 1,48,393 বর্গ কিলোমিটার। এর রাজধানীর নাম কি? ঢাকা। এই হচ্ছে এর রাজধানীর নাম ঢাকা। জনসংখ্যা প্রায় 18 কোটি। 2015 সালের সমীক্ষা অনুযায়ী এই সমগ্র বাংলাদেশের জনসংখ্যা কত? 18 কোটি। আর সেখানে শুধুমাত্র আমাদের পশ্চিমবঙ্গের জনসংখ্যা 9 থেকে 9.5 কোটির মধ্যে। জনঘনত্ব 1106 জন প্রতি বর্গ কিলোমিটার। এটা একটা অনেক বৃহৎ অবস্থান বলা যেতে পারে, যে 1106 জন, ঠিক আছে। এটা কিন্তু সারা বিশ্বের সাপেক্ষে বেশি জনসংখ্যা যেটা বলা যেতে পারে, ঠিক আছে। মুদ্রা টাকা। এখানকার যে মুদ্রা বাংলাদেশিরা ব্যবহার করে সেটা কিন্তু টাকা। ভাষা, ভাষা হচ্ছে বাংলা, কারণ বাংলাদেশের মানুষ মানে তারা বাংলায় কথা বলে। এই জন্যই পশ্চিমবঙ্গের সাথে বাংলাদেশের একটা সাংস্কৃতিক মেলবন্ধন লক্ষ্য করা যায়। এখানকার প্রধান ধর্ম হচ্ছে ইসলাম ধর্ম। ভূপ্রকৃতি, গঙ্গা ব্রহ্মপুত্রের বদ্বীপ সমভূমি। দেখো এই যে গ্যাঞ্জেস ডেল্টা, এখানটায় যে গঙ্গা, ঠিক আছে, আর এই যে আসছে ব্রহ্মপুত্র, গঙ্গা আর এখানে ব্রহ্মপুত্র দুটো নাম নিয়ে বাংলাদেশের প্রধান নদীর নাম কি হয়েছে? পদ্মা, তাই না? পদ্মা নাম নিয়েছে এখানটায় যে পদ্মা। তো এই হচ্ছে বাংলাদেশের প্রধান নদী, যেটা হ্যাঁ ঠিকই বলেছো, পদ্মার ইলিশ। তো পদ্মার ইলিশের স্বাদ খুব ভালো, সেই জন্য পদ্মার ইলিশের জগৎজোড়া বিখ্যাতও রয়েছে। আর এই হচ্ছে গঙ্গা ব্রহ্মপুত্র বদ্বীপ, এই সুন্দরবন সংলগ্ন এই অংশ হচ্ছে আমাদের সুন্দরবন। সুন্দরবনের প্রায় 60% বেশি অংশ কিন্তু বাংলাদেশের মধ্যে চলে গেছে, আমাদের সীমানায়। আর অল্প খুব সামান্য অংশই কিন্তু আমাদের এই দক্ষিণ 24 পরগনা এবং উত্তর 24 পরগনা জুড়ে দেখতে পাওয়া যায়। সর্বোচ্চ শৃঙ্গ তাজিং ডং, ঠিক আছে। তাজিং ডং হচ্ছে এই বাংলাদেশের সর্বোচ্চ শৃঙ্গ। প্রধান নদী পদ্মা নদী, এই যে পদ্মা নদী দেখেছো, পদ্মা। মাটি, এবং যেহেতু দেখো নদীমাতৃক এলাকা, চারিদিকে নদী কিভাবে জালের মতো ছড়িয়ে রয়েছে, তো হওয়ার জন্য এটা এখানকার মাটি বেশিরভাগ অঞ্চলেই পলি মাটি লক্ষ্য করা যায়। জলবায়ু উষ্ণ আর্দ্র ক্রান্তীয় মৌসুমী প্রকৃতির জলবায়ু, অর্থাৎ আমাদের পশ্চিমবঙ্গের যেমন জলবায়ু তার থেকে খুব একটা আলাদা কিছু সেরকম লক্ষ্য করা যায় না। সেজন্য এখানকার জলবায়ু হচ্ছে উষ্ণ আর্দ্র ক্রান্তীয় মৌসুমী জলবায়ু। অরণ্য, প্রধান অরণ্য হচ্ছে সুন্দরবনের ম্যানগ্রোভ, অর্থাৎ এই যে অংশ সুন্দরবনের ম্যানগ্রোভ, এটাই এখানকার প্রধান অরণ্য। ফসল ধান, পাট আর চা, ঠিক আছে। এখানকার প্রধান ফসল ধান, পাট, চা। কারণ মানুষের প্রধান খাদ্য যদি ভাত হয়, তবে ধান প্রধান খাদ্য হিসাবে অবশ্যই উল্লেখিত হবে। খনিজ দ্রব্য, প্রাকৃতিক গ্যাস বাংলাদেশে বেশ সীমাবদ্ধ অন্যান্য খনিজ অংশ অপেক্ষা, তো প্রাকৃতিক গ্যাস যথেষ্ট বেশি পরিমাণে এখানে পাওয়া যায়। শিল্প, পাট শিল্প, যেহেতু পাট প্রচুর পরিমাণে উৎপন্ন হয়, তাই পাটজাত বিভিন্ন যে দ্রব্য এখানে বেশ তারকে কেন্দ্র করে বৃহৎ শিল্প গড়ে উঠেছে, পাট শিল্প। শহর ঢাকা, চট্টগ্রাম, নারায়ণগঞ্জ, শ্রীহট্ট, সিরাজগঞ্জ, ঠিক আছে। এরকম ভাবে বেশ গুরুত্বপূর্ণ শহর এই বাংলাদেশে লক্ষ্য করা। ঢাকা তো রাজধানী শহর, অবশ্যই একটা গুরুত্বপূর্ণ হিসাবে চট্টগ্রাম রয়েছে, নারায়ণগঞ্জ
শ্রীহট্ট, সিরাজগঞ্জ, এগুলো লক্ষ্য করা যায়। দর্শনীয় স্থান হিসাবে সুন্দরবন জাতীয় পার্ক, এই হচ্ছে সুন্দরবন, যেমন আমাদের পশ্চিমবঙ্গে যেমন হচ্ছে সুন্দরবন, এখানেও সুন্দরবন। এছাড়াও সোমপুরি বিহার এখানকার উল্লেখযোগ্য দর্শনীয় স্থান। ঠিক আছে, তাহলে বাংলাদেশ সম্পর্কে যাবতীয় যে প্রাকৃতিক এবং এদের ভাষা, এদের ধর্ম, এদের প্রধান ফসল, জলবায়ু কেমন, সে সম্পর্কে ধারণা তোমরা বুঝতে পারলে একটা। হ্যাঁ, খুব ক্ষুদ্র ক্ষুদ্র ভাবেই শর্ট প্রশ্ন হিসাবে এখান থেকে তোমাদেরকে জিনিসগুলোকে বুঝে নিতে হবে যে সর্বোপরি আমাদের যে প্রতিবেশী দেশ রয়েছে, যেমন তোমার বাড়ির যারা প্রতিবেশী রয়েছে, ডান দিক হোক, বাঁ দিক হোক, উত্তর হোক, দক্ষিণ হোক, তো তাদের সম্পর্কে কিন্তু টুকটাক তথ্য আমরা জানি। সেরকম ভাবেই এই যে প্রতিবেশী দেশ, সেগুলো সম্পর্কে আমরা ক্ষুদ্রাতি ক্ষুদ্র তথ্য আমরা জানলাম। ঠিক আছে, বাংলাদেশের পরে আমরা জানবো এবার ভুটান সম্পর্কে। দেখো, এই যে ভুটান দেশের একটা মানচিত্র আমি তোমাদের সামনে এখানে রেখেছি, তোমরা আশা করি খুব ভুটান মানচিত্র ভালোভাবে বুঝতে পারছো, অসুবিধা হচ্ছে না। দেখো, ভুটানের ঠিক যদি আমরা পশ্চিম দিকে বলি যে ইন্ডিয়া লেখা আছে, কিন্তু সিকিমের একটা অংশ, নিচে ইন্ডিয়া, এই অংশেই কিন্তু রয়েছে তোমার পশ্চিমবঙ্গের যে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার যে অংশ, সেগুলো এখানটায়, কোচবিহারের কিছু অংশ, এদিকটাতে কিছু রয়েছে, যেটা অরুণাচল প্রদেশ রয়েছে। এরকম ভাবে ভুটানের চারিদিকেও কিন্তু, এবং ভুটানের উত্তরে দেখো চায়না রয়েছে। তো যাই হোক, আমরা ভুটানের যে জিনিসগুলো জানবো সেগুলো হচ্ছে এর অবস্থান পশ্চিমবঙ্গের উত্তর দিকে সম্পূর্ণ স্থল বেষ্টিত একটি দেশ। কারণ এই দেশের দেখো কোনো সমুদ্র বন্দর বা সমুদ্র কিন্তু এখানটাতে নেই, এটা একটা সম্পূর্ণ স্থলবেষ্টিত একটি দেশ। দেখো, কোনো সমুদ্র অবশ্য, নদী রয়েছে অবশ্যই, কিন্তু স্থলবেষ্টিত একটি দেশ। ক্ষেত্রমান 47,400 বর্গ কিলোমিটার, মানে অনেকটাই ছোট একটি দেশ, মাত্র 47,400 বর্গ কিলোমিটার। রাজধানী হচ্ছে থিম্পু, ভুটানের রাজধানীর নাম হচ্ছে থিম্পু। ঠিক আছে, হ্যাঁ, এই হচ্ছে ভুটান স্টার মার্ক করা, এই হচ্ছে ভুটানের রাজধানী থিম্পু। জনসংখ্যা, এখানকার জনসংখ্যা খুবই কম, মাত্র 7,37,000। হ্যাঁ, তোমরা ঠিকই শুনেছ, 7,37,000 হচ্ছে এই ভুটান দেশটির সমগ্র জনসংখ্যা, যা খুবই সামান্য জনসংখ্যা। জনঘনত্ব 14 জন প্রতি বর্গ কিমিতে। কারণ জনসংখ্যা যেহেতু 7,37,000 হয়, তাহলে স্বাভাবিকভাবেই এখানকার জনসংখ্যা অনেকটাই কম, জনঘনত্বটাও কম হবে, মাত্র 14 জন প্রতি বর্গ কিলোমিটারে। মুদ্রা নুট্রাম, হ্যাঁ, এখানকার মুদ্রার নাম হচ্ছে নুট্রাম। ভাষা জৌথা, এখানকার মানুষেরা জৌথা ভাষায় নিজেদের মধ্যে কথা বলেন, আমরা যেমন বাংলা ভাষায় কথা বলি, এখানে যৌথা ভাষায় নিজেদের মধ্যে মনের ভাব প্রকাশ করেন। ধর্ম, বৌদ্ধ ধর্ম হচ্ছে এখানকার প্রধান ধর্ম। ভূপ্রকৃতি হিমালয়ের পার্বত্য ভূমি, অর্থাৎ এই যে হিমালয়, এই হিমালয়ের অংশ যেমন রয়েছে এবং তার পার্বত্য যে অংশ, পার্বত্য অঞ্চল, সেগুলো কিন্তু এখানে দেখা যায় বা লক্ষ্য করা যায়। ঠিক আছে, সর্বোচ্চ শৃঙ্গ কুলাকাংরি, এই হচ্ছে কুলাকাংরি, ভুটানের সর্বোচ্চ শৃঙ্গ, উচ্চতম পর্বত কুলাকাংরি। নদী, মানস নদী এখানকার প্রধান নদী। মাটি হচ্ছে পার্বত্য মাটি, যেহেতু পলি মাটি নেই এখানে, নদী সব উচ্চ অংশে, নদীর উচ্চ গতিগুলো এই দেশের রয়ে গেছে, নিম্নগতি পরের দিকে চলে গেছে বা মধ্যগতি, সেজন্য সব পার্বত্য মাটি এখানে দেখা যায়। জলবায়ু আর্দ্র নাতিশীতোষ্ণ মৌসুমী জলবায়ু, তাই এখানটায় উষ্ণ, সেই অর্থে যেহেতু হিমালয় পাদদেশীয় অঞ্চল, তো সারা বছরই একটা আর্দ্র এবং নাতিশীতোষ্ণ, উষ্ণতার প্রভাব খুবই কম
সেই ধরনের জলবায়ু এখানে লক্ষ্য করা যায়। অরণ্য, অধিকাংশ ভূভাগে গভীর বনভূমি লক্ষ্য করা যায়। ঠিক আছে, কোথায় কেমন থাকে? তাহলে অরণ্য, এখানকার অধিকাংশ ভূভাগ গভীর বনভূমিতে ঢাকা রয়েছে। ফসল, ধান, বড় এলাচ এখানকার প্রধান ফসল, ধান, বড় এলাচ। খনিজ দ্রব্য, চুনাপাথর এখানকার প্রধান খনিজ দ্রব্য। শিল্প, ক্ষুদ্র এবং কুটির শিল্প, বিশাল বড় বড় শিল্প সেই অর্থে এখানে গড়ে ওঠেনি। শহর, থিম্পু রয়েছে, পারো রয়েছে, পুনাখা রয়েছে, যেটা পুনাখা, তারপর রয়েছে ফুনসোলিং। ঠিক আছে, এই হচ্ছে ফুনসোলিং। এইগুলো হচ্ছে এই ভুটানের প্রধান প্রধান শহর। দর্শনীয় স্থান, তাকসাং মনাস্ট্রি, এবং এখানে প্রচুর যেহেতু বুদ্ধিস্ট এখানকার প্রধান ধর্মাবলম্বী মানুষ, তো এই বুদ্ধিস্টদের যে বৃহৎ বৃহৎ মনাস্ট্রি এখানে খুব বেশি পরিমাণে দেখা যায়। তার মধ্যে উল্লেখযোগ্য মনাস্ট্রি হচ্ছে তাকসাং মনাস্ট্রি। বোঝা গেল? তাহলে ভুটান সম্পর্কে এখানে যা বিস্তারিত আমরা জানলাম, এখানে কারোর কি কোনো কিছু বুঝতে অসুবিধা আছে? হ্যাঁ, এটা হচ্ছে ভুটানের দেশের মানচিত্র, আর তার সম্বন্ধে আমরা যাবতীয় তথ্য আমরা জেনেছি। ঠিক আছে, এইবার আমাদের 3 নম্বর যে প্রতিবেশী রাষ্ট্র বা দেশ রয়েছে নেপাল, এই নেপাল সম্পর্কে আমরা জানব। এই নেপাল যদি হিমালয়ের পার্বত্য অঞ্চলের বলা হয়, তো হিমালয় অঞ্চলের সবটুকু অংশ, বেশিরভাগটুকু অংশ কিন্তু এই নেপালের অন্তর্গত। দেখো পুরো হিমালয় আছে, এবং অন্নপূর্ণা বেস ক্যাম্প থেকে শুরু করে মাউন্ট এভারেস্ট বা আরো বৃহৎ বড় বড় যে পর্বতের উচ্চতম যে অংশগুলো, সেগুলো কিন্তু এই নেপালেরই অন্তর্গত। বিশ্বের সর্ববৃহৎ বা সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? মাউন্ট এভারেস্ট। এই মাউন্ট এভারেস্ট, এই দেখতে পাচ্ছ মাউন্ট এভারেস্ট, যেটা প্রত্যেক বছর প্রচুর লোক এখানে পর্বত অভিযান করে এই মাউন্ট এভারেস্টে। ঠিক আছে, অন্নপূর্ণাও বেস ক্যাম্প, এই অন্নপূর্ণা এখানেও প্রচুর মানুষ পর্বত অভিযান করে থাকে, করার চেষ্টা করে। ঠিক আছে, এই হচ্ছে নেপাল। আর এই উত্তর প্রান্ত দেখো সম্পূর্ণভাবে হিমালয় পার্বত্য অঞ্চল দিয়ে ঘেরা রয়েছে, আর দক্ষিণ দিকের তরাই এইখানটাতে কিছুটা অল্প অল্প, পুরোপুরি সমভূমি নয় আবার পুরোপুরি মালভূমি নয়, কিছু কিছু অংশই তরাই এই অঞ্চলে লক্ষ্য করা যায়। ঠিক আছে, আচ্ছা, নেপাল পশ্চিমবঙ্গের উত্তর পশ্চিম দিকে সম্পূর্ণ স্থলবেষ্টিত, কারণ এই হচ্ছে পশ্চিমবঙ্গের অংশ পড়ছে এইখানটাতে। তো এইখানে পশ্চিমবঙ্গের উত্তর পশ্চিম দিকে এটা একটা স্থলবেষ্টিত দেশ। ক্ষেত্রমান 1,47,181 বর্গ কিমি। 1,47,181 বর্গ কিমি অবস্থান। ভাষা হচ্ছে নেপালি, এখানকার প্রধান ভাষা নেপাল, প্রধান ভাষা নেপালি। রাজধানী কাঠমান্ডু, দেখতে পাচ্ছ কাঠমান্ডু, রাজধানী কাঠমান্ডু। জনসংখ্যা 3,28,00,000, বেশ খানিকটাই ভুটান থেকে অবশ্যই বেশি বলা যায়। 3,28,00,000 2015 সালের অনুযায়ী 3,28,00,000 জনগণনা অনুযায়ী। জনঘনত্ব 192 জন প্রতি বর্গ কিমিতে, যেখানে বাংলাদেশে ছিল প্রায় 1104 জন, ভুটানে ছিল মাত্র 14 জন, আর নেপালে এসে 192 জন প্রতি বর্গ কিমিতে। মুদ্রা নেপালি রুপিয়া। ধর্ম হিন্দু, নেপাল হিন্দু প্রধান রাষ্ট্র। ভূপ্রকৃতি হিমালয়ের পার্বত্য ভূমি কিন্তু প্রধান, এই যে ভূপ্রকৃতি হিমালয়ের পার্বত্য ভূমি। সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট বা সাগর মাথা, মাউন্ট এভারেস্ট নামে আমরা পরিচিত। তো মাউন্ট এভারেস্ট আর অন্য কোনো নামের দরকার নেই, মাউন্ট এভারেস্ট এখানকার তথা ভারত এই পৃথিবীর উচ্চতম শৃঙ্গ। নদী কালীগণ্ডক, কালীগণ্ডক নদী হচ্ছে এখানকার প্রধান নদী। মাটি পলি মাটি, এখানেও নদীর অংশ বিশেষের জন্য পলি মাটি লক্ষ্য করা যায়।
জলবায়ু আর্দ্র নাতিশীতোষ্ণ মৌসুমী জলবায়ু, এটাও একই ভুটানের মতোই, যেহেতু হিমালয়ের কোলে, হিমালয়ের গায়ে, সেজন্য আর্দ্র নাতিশীতোষ্ণ মৌসুমী জলবায়ু লক্ষ্য করা যায়। অরণ্য, অধিকাংশ ভূভাগে গভীর বনভূমি। দেখুন ওপরটা সবুজ মানেই, ঘন সবুজ মানেই এখানে বোঝা যাচ্ছে গভীর অরণ্য। ফসল ধান আর কমলালেবু। কমলালেবু কিন্তু এই অংশে প্রচুর পরিমাণে লক্ষ্য করা যায় ফসল ফলতে। খনিজ দ্রব্য, চুনা পাথর। শিল্প, পর্যটন শিল্প। শহর, কাঠমান্ডু রয়েছে, পোখরা রয়েছে, কপিলাবস্তু রয়েছে, তারপরে ললিতপুর, বিরাটনগর, এই হচ্ছে বিরাটনগর রয়েছে, ললিতপুর এই যে, ঠিক আছে, লুম্বিনী পার্ক, এটাও একটা খুব বড় বিখ্যাত জায়গা। দর্শনীয় স্থান, পশুপতিনাথ মন্দির এখানকার সবচেয়ে বড় একটা মন্দির। লুম্বিনী উদ্যান, বুদ্ধনাথ স্তূপ, এই যে লুম্বিনী উদ্যান। এরকম বৃহৎ বড় বড় বিশাল বিশাল জায়গা রয়েছে এই নেপালের। তা নেপালের বিস্তারিত তথ্য তোমরা সবাই বুঝতে পারলে। তাহলে এখানকার প্রধান শৃঙ্গের নাম কি? মাউন্ট এভারেস্ট। প্রধান নদী কালীগণ্ডকী। ভেরি গুড। এবার তিনটি প্রতিবেশী রাষ্ট্রের পরে আমাদের আজকে আমরা আলোচনা করব সিকিম এবং আসাম, এই দুটি রাজ্য সম্পর্কে। চলো আমরা একটু দ্রুত জেনে নিই এই দুটি রাজ্য সম্পর্কে। প্রথমে আমরা সিকিম। তাহলে এই হচ্ছে ওয়েস্ট বেঙ্গল। দেখো একদম ওয়েস্ট বেঙ্গলের মাথায় একটা অন্যতম গুরুত্বপূর্ণ রাজ্য সিকিম অবস্থান করছে। এই সিকিমে প্রতি বছর প্রচুর বাঙালি পর্যটক ঘুরতে যায়, কারণ এখানকার প্রাকৃতিক সৌন্দর্য অপরূপ। সেই জন্য কোথায় অবস্থান করছে? পশ্চিমবঙ্গের উত্তর প্রান্তে। ক্ষেত্রমান খুবই অল্পই, ৭,০৯৬ বর্গ, এইটুকু দেখতে পাচ্ছ মানে বোঝা যাচ্ছে কতটুকু, ৭,০৯৬ বর্গ কিলোমিটার। জেলা 4টি, উত্তর সিকিম, দক্ষিণ সিকিম, পূর্ব সিকিম, পশ্চিম সিকিম, এইভাবেই এখানকার সিকিমে 4টি জেলা। রাজধানী হচ্ছে গ্যাংটক, এই হচ্ছে এখানকার রাজধানী গ্যাংটক। জনসংখ্যা ৬,০৮,০০০, খুবই কম। জনঘনত্ব ৮৬ জন প্রতি বর্গ কিমিতে। কেন জনসংখ্যা কম? কারণ প্রচন্ড দুর্গম প্রকৃতি এলাকা, পাহাড়ের পর্বত পাদদেশ, যেটা মানুষের বসভূমির অযোগ্য, সেই জন্য প্রাকৃতিক সৌন্দর্যটাই ভালো, তাই জন্য জনসংখ্যা অনেকটাই কম। ভাষা হচ্ছে নেপালি। হ্যাঁ, এখানে এই যে নেপাল, এই নেপালের ভাষাই কিন্তু এই সিকিমে প্রধান ভাষা। ভূপ্রকৃতি হিমালয়ের পার্বত্য ভূমি হচ্ছে এখানকার প্রধান ভূপ্রকৃতি। সর্বোচ্চ শৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা, যে কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য প্রচুর মানুষ সিকিমে যায়। পেলিং থেকে কাঞ্চনজঙ্ঘাকে সব থেকে ভালো দেখা যায়, অপরূপ সৌন্দর্য এই কাঞ্চনজঙ্ঘার। নদী তিস্তা, দেখো এই যে তিস্তা নদী দেখতে পাচ্ছ, প্রধান নদী এখানকার। মাটি অবশ্যই পার্বত্য মাটি, কারণ পর্বত চারিদিকে পর্বতের অংশই, পার্বত্য মাটি এখানকার প্রধান হওয়া উচিত। জলবায়ু নাতিশীতোষ্ণ জলবায়ু, নাতিশীতোষ্ণ মৌসুমী জলবায়ু এখানে প্রধান। অরণ্য সরলবর্গীয় অরণ্য, যেহেতু পাইন ফরেস্ট আছে এবং হিমালয়ের পাদদেশে, তো সেই জন্য সরলবর্গীয় বনভূমিটাই লক্ষ্য করা যায়। ফসল কমলালেবু, এলাচ, ধান। খনিজ দ্রব্য তামা, এখানে তামা বেশ পরিমাণে পাওয়া যায়। শিল্প ক্ষুদ্র ও কুটির শিল্প, যেহেতু পর্বতের গায়ে ঘেঁষা একটা রাজ্য, তো সেখানে বিশাল শিল্প গড়ে ওঠা সেভাবে সম্ভব নয়। শহর গ্যাংটক, নামচি, ম্যাঙ্গন, এই যে গ্যাংটক নামচিটা ঠিক এইরকম জায়গাতে। দর্শনীয় স্থান ছাঙ্গু লেক রয়েছে, ইয়ামথাং ভ্যালি, জিরো পয়েন্ট, রুমটেক, পেলিং, গুরুদংবার লেক, এগুলো একটা দর্শনীয় স্থান যেটা মানুষ একবার দেখার জন্য হাপিত্তেশ করে থাকে, এবং সহজে সবার চোখে হয়তো সেটা কিন্তু ধরা পড়ে না, ধরা দেয় না। তাহলে সিকিম সম্পর্কে তোমরা বুঝতে পারলে। আচ্ছা, এবারে আমরা জানবো আসাম সম্পর্কে। এই হচ্ছে দেখো আসাম, একটা বেশ অনেক বড় রাজ্য। আসামের রাজধানী দিসপুর, এই হচ্ছে দিসপুর।
অবস্থান পশ্চিমবঙ্গের উত্তর পূর্ব দিকে অবস্থান করছে, কারণ হচ্ছে পশ্চিমবঙ্গ শেষ, এখান থেকে আসাম শুরু হচ্ছে। আসামের উত্তর দিকে দেখো ভুটান, এদিকে অরুণাচল প্রদেশ এরকমভাবে রয়েছে। ক্ষেত্রমান ৭৮,৪৩৮ বর্গ কিমি। পশ্চিমবঙ্গের যেখানে ৮৮,৭৫৬, আসামের সেখানে ৭৮,৪৩৮ বর্গ কিমি। জেলার সংখ্যা এখানে ২৭টি। রাজধানী দিসপুর, এই হচ্ছে দিসপুর রাজধানী। জনসংখ্যা ৩,১২,০০,০০০ বেশি এখানকার জনসংখ্যা। জনঘনত্ব ৩৯৭ জন প্রতি বর্গ কিমিতে এখানে লক্ষ্য করা যায়। ভাষা অসমিয়া, অসম হচ্ছে এখানকার অসমিয়া ভাষাই রয়েছে, অসম রাজ্য অসমিয়া ভাষা। ভূপ্রকৃতি পর্বত বেষ্টিত ব্রহ্মপুত্র উপত্যকার সমভূমি। ব্রহ্মপুত্র উপত্যকা, এখানে ব্রহ্মপুত্র নদীর একটা বেশ অংশ লক্ষ্য করা যায়। ব্রহ্মপুত্র উপত্যকা সমভূমি সারা অসম রাজ্য জুড়ে রয়েছে। সর্বোচ্চ শৃঙ্গ ঝিং টুবুন, একদম ঠিক ঝিং টুবুন হচ্ছে এখানকার সর্বোচ্চ শৃঙ্গ। নদী হচ্ছে ব্রহ্মপুত্র প্রধান নদী। মাটি পলি মাটি। জলবায়ু আর্দ্র মৌসুমী জলবায়ু, এবং যেহেতু উত্তর প্রান্তে অক্ষাংশগত অবস্থানের জন্য এখানকার জলবায়ু কিন্তু বেশ আর্দ্র। অরণ্য মিশ্র বনভূমি। ফসল কেমন? ধান আর চা প্রধান ফসল। খনিজ দ্রব্য খনিজ তেল, আসামের দিগবয় মনে আছে, সবচেয়ে প্রাচীনতম তৈল খনি। শিল্প চা আর তেল শোধন, এই আসামের তেল শোধন কেন্দ্র গড়ে তোলা হয়েছে কাছাকাছি। শহর দিসপুর, গুয়াহাটি, গোয়ালপাড়া, ধুবড়ি, শিবসাগর হচ্ছে এই অঞ্চলের প্রধান প্রধান শহর। দর্শনীয় স্থান কাজিরাঙা অভয়ারণ্য, কারণ এই যে এখানকার বড় বড় অভয়ারণ্য রয়েছে যেটা খুব বিখ্যাত। মানস অভয়ারণ্য, কামাখ্যা মন্দির এখানকার প্রধান প্রধান দর্শনীয় স্থানের মধ্যে পড়ে। এই কামাখ্যা মন্দির প্রচুর মানুষ এখানে দর্শনের জন্য যায়। ঠিক আছে, এই হচ্ছে আমাদের আরো একটি প্রতিবেশী রাজ্য আসাম সম্পর্কে বিস্তারিত আলোচনা। ঠিক আছে, আচ্ছা আমরা এখান থেকে এবার সর্ববৃহৎ ক্ষুদ্রতম অংশগুলো একটু জেনে নেব। পশ্চিমবঙ্গের বৃহত্তম প্রতিবেশী দেশের নাম কি? বাংলাদেশ। ক্ষুদ্রতম প্রতিবেশী দেশ ভুটান। বৃহত্তম প্রতিবেশী রাজ্য উড়িষ্যা, ভেরি গুড। ক্ষুদ্রতম প্রতিবেশী রাজ্য সিকিম। এগুলো পশ্চিমবঙ্গের সাপেক্ষে। আচ্ছা, ভারতবর্ষের সাপেক্ষে যদি আমরা দেখি, ক্ষেত্রমানে রাজস্থান হচ্ছে বৃহত্তম একটা রাজ্য, আর গোয়া হচ্ছে ক্ষুদ্রতম রাজ্য। জনসংখ্যার দিক থেকে উত্তরপ্রদেশ হচ্ছে বৃহত্তম আর সিকিম হচ্ছে ক্ষুদ্রতম। দেখো সিকিম যেমন অঞ্চলের দিক মানে আঞ্চলিক দিক থেকে ক্ষুদ্রতম, আবার জনসংখ্যার দিক থেকেও ক্ষুদ্রতম। জনঘনত্বে বিহার বৃহত্তম, প্রায় ১১০৪ জন লোক বসবাস করে। আর অরুণাচল প্রদেশ হচ্ছে ক্ষুদ্রতম, কারণ অরুণাচল প্রদেশ জায়গা অনেক বড় কিন্তু জনসংখ্যা অনেকটাই কম, সেই জন্য জনঘনত্ব বেশ কম এই অরুণাচল প্রদেশ। তাহলে এতক্ষণে আমরা যা বিষয় সম্পর্কে আলোচনা করলাম, তোমাদের কি বুঝতে কোথাও কোনো অসুবিধা হয়েছে? সবাই বুঝতে পেরেছো? দেখো এখানে যাবতীয় প্রশ্ন কিন্তু আজকে প্রায় সবই শর্ট প্রশ্ন, তো সবটুকু শর্ট প্রশ্ন আমি তো এই গুরুত্বপূর্ণ প্রশ্নের মধ্যে দিতে পারিনি, যতটুকু পেরেছি দিয়েছি। বাদবাকিটা তোমরা নিজেরাই বুঝতে পারছো কোন কোন শর্ট প্রশ্নগুলো কিভাবে আসতে পারে, কারণ সেইভাবেই কিন্তু আমরা আলোচনা করলাম। তোমরা সবাই এই প্রশ্নগুলো নোট ডাউন করে নিয়েছো, এবং এক একটা প্রতিবেশী দেশ এবং রাজ্য সম্পর্কে বিস্তারিত আলোচনা করতে বললে কিন্তু সঠিকভাবে আলোচনা করতে হবে। ঠিক আছে, তাহলে পরবর্তী ক্লাসে আমরা আবার পরবর্তী অংশ সম্পর্কে আলোচনা করব। আজকে আমাদের আলোচনা এই পর্যন্তই থাকবে। আশা করি তোমরা সবাই খুব ভালোভাবে ক্লাসটি এনজয় করেছো। পরের দিন আবার আমাদের দেখা হবে। সকলকে অসংখ্য ধন্যবাদ।
সবাই খুব ভালো থাকবে।